হাই স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, আর যারা তোমরা পুরনো স্টুডেন্ট আছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো ভিডিওটি দেখার জন্য। পুরো ভিডিওটি দেখতে বলবো। আজকের আমি আলোচনা করব তোমাদের পাবলিক পলিসি অর্থাৎ জননীতি। জননীতির কি? জননীতির প্রকারভেদ, টাইপস অফ পাবলিক পলিসি। সবাই তোমরা টাইপস অফ পাবলিক পলিসি নিয়ে ভিডিও করার জন্য আমাকে অনুরোধ করেছিলে, তাই আজকে তোমাদের সামনে টাইপস অফ পাবলিক পলিসি অর্থাৎ পাবলিক পলিসির কি কি প্রকারভেদ রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা মূলত আজকের আলোচনা করছি জননীতির প্রকার বা টাইপস অফ পাবলিক পলিসি। এই টাইপস অফ পাবলিক পলিসি অনেক রকম রয়েছে, অনেক ভাগে তাকে ভাগ করেছে বিভিন্ন জন। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের প্রকারভেদ, ইম্পর্টেন্ট যে পার্টগুলো রয়েছে তার মধ্যে প্রথম আমি যে পার্টটা আলোচনা করছি, প্রথমটা হচ্ছে সাবস্ট্যান্টিভ জননীতি। এই সাবস্ট্যান্টিভ জননীতি বলতে কি বোঝায়? সাবস্ট্যান্টিভ জননীতি বলতে বা পাবলিক পলিসি বলতে মূলত কি বোঝাচ্ছে? তো এই যে সাবস্ট্যান্টিভ পাবলিক পলিসি, এই পাবলিক পলিসিটা, এই জননীতিটা কাদের জন্য প্রণয়ন করা হয়? সমস্ত মানুষের জন্য প্রণয়ন করা হয়, সমস্ত শ্রেণীর মানুষের জন্য। সমস্ত মানুষ বলতে কাদের বোঝায়? জাত পাত, ধনী নির্ধন, স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য তাদের সমান অধিকার রয়েছে এবং তাদের জন্যই এই সাবস্ট্যান্টিভ পাবলিক পলিসিটাকে কি করা হয়? প্রণয়ন করা হয়। এখানে বলছে দেখো, এটা সমাজের জনসাধারণের কল্যাণ এবং উন্নয়নের স্বার্থেই গৃহীত হয়। সমস্ত শ্রেণীর, শুধুমাত্র পিছিয়ে পড়া শ্রেণী নয়, এগিয়ে থাকা শ্রেণী নয়, শুধুমাত্র নারীদের জন্য নয়, এই সাবস্ট্যান্টিভ পাবলিক পলিসিটা সমাজের সকল মানুষের জন্য গৃহীত করা হয়। কিসের জন্য? সমগ্র সমাজের উন্নতির জন্য। আমরা কিন্তু উদাহরণ দিয়েও কিন্তু বুঝবো। কি বলছে? এই ধরনের জননীতির মধ্যে শিক্ষা সংক্রান্ত কর্মসূচি, আমরা বলি না সর্বশিক্ষা অভিযান, সকলের জন্য শিক্ষা, সবাই শিখতে পারবে, সবাই শিক্ষা গ্রহণ করতে পারবে। অবৈতনিক শিক্ষা, বেতন দিয়ে শিক্ষা নয়, সমস্ত শিক্ষাটাকে অবৈতনিক করে তোলা। 6 থেকে 14 বছর যে শিশু, তাদের অবৈতনিক বিদ্যালয়ে আমাদের প্রাথমিক শিক্ষার জন্য আমাদের পাঠানো হয়। এই যে শিক্ষার যে কর্মসূচি, সেই কর্মসূচিটা হচ্ছে সাবস্ট্যান্টিভ পাবলিক পলিসি। দ্বিতীয় কর্মসূচি কি বলছে? কর্মসংস্থানের জন্য সুযোগ সংক্রান্ত নীতি। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, রোজগারের ব্যবস্থা করতে হবে, বেকারত্বকে ঘোচাতে হবে। তার জন্য যে জননীতি নেয় সাবস্ট্যান্টিভ পাবলিক পলিসি, এগুলো হচ্ছে সর্বসাধারণের জন্য, সকলের জন্য যে জননীতিটা প্রণয়ন করা হয়। শুধু তাই নয়, এছাড়াও রয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত নীতি, রয়েছে দূষণ বিরোধী কর্মসূচি। এগুলো কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সকল মানুষের স্বার্থে এই জননীতিটাকে প্রণয়ন করা হয়ে থাকে। এই জন্য এটাকে বলছে সাবস্ট্যান্টিভ জননীতি। অর্থাৎ এগুলো কিন্তু যখন প্রণয়ন করা হয় বা গৃহীত করা হয়, তখন দেশের সাংবিধানিক বৈশিষ্ট্য অনুযায়ী তা গঠন করার কথা বলা হয়। সমাজের আর্থসামাজিক কারণগুলির উপরে ভিত্তি করে এগুলো গঠন করার কথা ভাবা হয়। আমাদের মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিন্তু এই রকম উন্নয়নের জন্য, সমস্ত মানুষের কাজের জন্য, সমস্ত মানুষের উন্নয়নের জন্য, সমাজ ব্যবস্থার উন্নয়নের জন্য মূলত এই সাবস্ট্যান্টিভ পাবলিক পলিসিটাকে গ্রহণ করা হয়। এবার দ্বিতীয় যে জননীতির কথা আমি বলবো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রেগুলেটরি জননীতি বা রেগুলেটরি পাবলিক পলিসি। এই রেগুলেটরি পাবলিক পলিসি বলতে কি বোঝায়? মূলত আমাদের বাড়িতে দেখবে ফ্যান আছে বা পাখা আছে, ইলেকট্রিক যে পাখাগুলো তোমরা চালাও, সেখানে দেখবে একটা রেগুলেটর থাকে। রেগুলেটরের কাজ কি?
রেগুলেটরের কাজ হলো পাখাটাকে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করা বলতে কখনো পাখাটাকে আমার প্রয়োজন মতো কমাচ্ছি, কখনো পাখাটাকে বাড়াচ্ছি। তো এই কথার মধ্য দিয়ে এই পাবলিক পলিসিটা তোমরা সহজেই বুঝতে পেরে যাবে। এমন কিছু পাবলিক পলিসি নেওয়া হয় যেখানে যদি কোনো রকম অন্য রকম কার্যকলাপ ঘটতে দেখা যায়, সেগুলোকে যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই রকম কাজগুলোকে আমরা বলবো কি রেগুলেটরি জননীতি। বলছে এই ধরনের নীতিসমূহ তৈরি করা এবং বাস্তবায়ন করা কম বেশি কর্তৃত্বমূলক হয়ে থাকে। কর্তৃত্বমূলক একটা নির্দিষ্ট সংস্থার মধ্য দিয়ে এই ধরনের জননীতিটাকে প্রণয়ন করা হয়। কীরকম বলছে দেখো, এই ধরনের জননীতি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা, নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এবং পাবলিক ইউটিলিটি বলতে পাবলিকের ব্যবহার্য যে সমস্ত স্থান, সেইগুলোর ক্ষেত্রে বলছে তার সাথে সম্পর্কিত। এগুলোর ক্ষেত্রে এই যে পাবলিক পলিসি, ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা ব্যবস্থা, পাবলিক ইউটিলিটি, এদের সাথে কিন্তু এই রেগুলেটরি যে আমাদের পাবলিক পলিসি সেটা কিন্তু সম্পর্কিত। বলছে দেখো, সাধারণত সরকারের পক্ষ থেকে স্বায়ত্তশাসিত সংস্থার দ্বারা এই ধরনের নীতি গ্রহণ এবং পরিচালিত হয়ে থাকে। এই নিয়ন্ত্রণকারী সংস্থা কারা এই নিয়ন্ত্রণটা করে? সরকার তো ধরো আমি, তাই না, আমি ফ্যানের পাখাটাকে কমাবো বা বাড়াবো, তার জন্য একটা রেগুলেটর ইউজ করি। এবার আমি সরকার, ওই নিয়ন্ত্রণকারী সংস্থাটা কী হবে? একটা নির্দিষ্ট মাঝখানে একটা নিয়ন্ত্রণ, ওই রেগুলেটর কী হবে? একটা স্বায়ত্তশাসিত সংস্থা। সেগুলো কারা? যেমন জীবন বীমা কর্পোরেশন, যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেমন স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। এগুলোর মধ্য দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। জননীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় থাকে যেগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। এরা কি করে? এরা রেগুলেটরের কাজ করে, নিয়ন্ত্রণ করে পুরো ব্যবস্থাটাকে। সে ব্যবসা বাণিজ্য হতে পারে, সে নিরাপত্তা কোনো ব্যবস্থা সংক্রান্ত হতে পারে, সে পাবলিক কোনো ইউটিলিটি জায়গাগুলো হতে পারে। সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রণের জন্য যে নীতি প্রণয়ন করা দরকার, যে নিয়ন্ত্রণ দরকার, সেই সম্পর্কিত নীতিগুলো এই জীবন বীমা কর্পোরেশন হোক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হোক, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন হোক, এরা কিন্তু প্রণয়ন করে থাকে। আশা করি বুঝতে পেরেছো। যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্ট করো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে নিচে, তোমরা ওখানে যুক্ত হয়ে যাও। ওখান থেকে আমরা কিন্তু ক্লাস করাই। আর একটি কথা হচ্ছে, তোমাদের পাবলিক পলিসি সংক্রান্ত আমরা কিন্তু ভিডিওগুলো করতে চলেছি, তোমরা কিন্তু এগুলো দেখতে থাকবে। চলো, তার পরের যে পার্টটা বলছে 3 নম্বরে, বলছে বন্টনমূলক জননীতি। বন্টনমূলক জননীতি বা ইংলিশে বলছে ডিস্ট্রিবিউটিভ পাবলিক পলিসি। বন্টনমূলক জননীতি বলতে কি বোঝায়, বা বলছে এই ডিস্ট্রিবিউটিভ পাবলিক পলিসি, এটা বলতে কি বোঝায়? আমরা আগে পড়েছি সাবস্টেন্টিভ পাবলিক পলিসি, তাই তো? সাবস্টেন্টিভ পাবলিক পলিসিতে আমরা কি দেখেছিলাম? সকল মানুষের জন্য সুযোগ সুবিধা, সকল মানুষের জন্য জননীতি প্রয়োজন, জননীতির প্রয়োগ এবং তার বাস্তবায়ন করা, জননীতি নেওয়া সকল মানুষের জন্য করা হয়েছিল, তাই না? সেখানে সকল মানুষের জন্য নেওয়া হয়েছিল। কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে কি বলছে? ডিস্ট্রিবিউটিভ পাবলিক পলিসি। তোমরা অ্যারিস্টটলের কথা পড়েছো, তোমরা জন রলসের কথা পড়েছো, ডিস্ট্রিবিউটিভ যে জাস্টিস, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ পাবলিক পলিসির ক্ষেত্রেও ঠিক এই রকম ডিস্ট্রিবিউশন করা, সমবন্টন, বন্টন ক্ষেত্রের বন্টনটা যেন ঠিকভাবে হয়। অর্থাৎ এখানে যারা সমাজের পিছিয়ে পড়া শ্রেণী, যারা সমাজের এগিয়ে থাকা শ্রেণী, তাদের থেকে কিছুটা হলেও বেশি পায়, যাতে এই যে বিষয়টা আসছে ডিস্ট্রিবিউটিভ, সমাজে যারা পিছিয়ে পড়ে আছে তারাও যাতে
এগিয়ে আসতে পারে, তাদের জন্য যে নীতিগুলো প্রণয়ন করা হয় সেগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ পলিসি। কি বলছে দেখো, বলছি জননীতি সমূহ সমাজের নির্দিষ্ট অংশের জন্য তৈরি হয়। অর্থাৎ সমাজে যারা পিছিয়ে পড়ে আছে, সমাজের যারা তপশিলি জাতি, তপশিলি উপজাতি, যারা দীর্ঘকাল ধরে বঞ্চিত, শোষিত, নিপীড়িত হয়ে আসছে, তাদের জন্য দেখবে, তাদের জন্য কিন্তু কোটা সিস্টেম একটা থাকে। তো এখানে কেন তাদের এই কোটা সিস্টেমটা থাকে? তারা যাতে সমাজের সাধারণ মানুষের পর্যায়ে উঠে আসতে পারে, সাধারণ মানুষের সাথে তাল মিলিয়ে তারা যাতে কাজ করতে পারে, তার জন্যই কিন্তু এই পাবলিক পলিসিটাকে নেওয়া হয়। সমাজের পণ্য এবং সম্পদের বন্টনের সাথে যুক্ত থাকে। সমাজের সমস্ত পণ্য এবং তার বন্টনটা যাতে ঠিকঠাকভাবে হয়, তার জন্য কি নেওয়া হয়? তার জন্য এই ডিস্ট্রিবিউটিভ জাস্টিসটা নেওয়া হয়। এখানে আমরা উদাহরণগুলো দেখি কি কি রয়েছে। যেমন বয়স্ক শিক্ষা কার্যক্রম, সামাজিক বীমা, খাদ্য, ত্রাণ, কর্মসংস্থান, চাকরি বাকরি, সমস্ত ক্ষেত্রগুলোতে তাদের একটা নির্দিষ্ট নীতি নেওয়া হয় যে এই মানুষগুলোর জন্য এতটা সংরক্ষণ থাকবে, এই মানুষগুলোর জন্য নির্দিষ্ট ক্ষেত্র থাকবে, তাদের জন্য একটা আলাদা একটা পলিসি নেওয়া হয়। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ পাবলিক পলিসি। এবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, লক্ষ্য করো এখানে কি বলছে? পুনর্বন্টনমূলক জননীতি, তাই না? বলছে কি পুনর্বন্টনমূলক জননীতি, বা লক্ষ্য করো রিডিস্ট্রিবিউটিভ পাবলিক পলিসি। শুধু কি জুড়ে দিয়েছে? রি, তাই না? রিডিস্ট্রিবিউটিভ পাবলিক পলিসি। আমরা এক্ষুনি পড়ে এলাম ডিস্ট্রিবিউটিভ পাবলিক পলিসি বলতে কি বোঝায়। এখন পড়তে হচ্ছে রিডিস্ট্রিবিউটিভ পাবলিক পলিসি বলতে কি বোঝায়। একটা কথাই মনে রাখবো, আমরা এই সমাজের মধ্যেই কিন্তু বসবাস করি, তাই না? সমাজ কিন্তু গতিশীল, সমাজ কিন্তু পরিবর্তনশীল, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত এগিয়ে চলেছে সমাজ ব্যবস্থা। তাহলে তুমি ভাবো সেই আদিমকাল থেকে এখনো পর্যন্ত যে সমাজ ব্যবস্থা আছে নিশ্চয়ই এক জায়গায় দাঁড়িয়ে নেই, তার গতিময়তা আছে, তার গতিশীলতা আছে। সেই কথা যদি তুমি মনে করো, তাহলে এই ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের বদলে রিডিস্ট্রিবিউটিভ, আরো পুনরায় ভেবে দেখা যে আমি যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কথা বলেছিলাম সেখানে সকলের জন্য যারা বিপিএল শ্রেণীর মানুষ, বিলো পভার্টি লাইনে যারা ছিল তাদের জন্য 5 কিলো চাল দিয়েছিলাম, অন্তর্দয়ে যারা ছিল তাদের জন্য আমি 7 কেজি চাল দিয়েছিলাম। কিন্তু এখন আমি রিডিস্ট্রিবিউটিভ জাস্টিস পলিসি হচ্ছে সেটাই, যেটা আবার বিবেচনা করা, পুনর্বন্টনমূলক, যে না এদের এতে কিন্তু তারা ঠিক এগিয়ে আসতে পারছে না, তাদেরকে 10 কেজি করে চাল দেয়া হোক, তাদেরকে 15 কেজি করে চাল দেয়া হোক। অর্থাৎ এখানে কি বলছে দেখো, এখানে বলছে সমাজের আর্থসামাজিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন নিয়ে আসে। অর্থাৎ সমাজের যে মৌলিক আর্থিক যে পরিবর্তন সেটাকে নিয়ে আসার জন্য এই ডিস্ট্রিবিউটিভ পাবলিক পলিসিটাকে ব্যবহার করা হয়। এই ধরনের জননীতি সরকারের এমন একটি কৌশলের অন্তর্গত যার মধ্য দিয়ে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকে বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হয় ও স্থিতিশীল উন্নয়নকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়। অর্থাৎ আমি দেখেছিলাম আগে যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস যেটা দিয়েছিলাম সেটাতে এখন আর হচ্ছে না, পুনরায় নতুন করে আরও ভাবতে হবে সমাজের আর্থিক উন্নতির জন্য, সমাজের সামাজিক উন্নতির জন্য এবং রাজনৈতিক উন্নতির জন্য, এবং সমাজে একটা স্থিতিশীল উন্নয়নকে, যাতে একটা স্থিতিশীল উন্নয়ন কাজ করে সেটার জন্য এই নীতিটা মূলত নেওয়া হয়। বা পুরোপুরি এই সমাজের মধ্যে বৈষম্যকে যাতে কমিয়ে আনা যায়, কে সাদা, কে কালো, কে বড় লোক, কে গরিব লোক, কে তপশিলি জাতি, কে জেনারেল, এগুলোকে সমাজের মধ্যে না রেখে সমস্ত মানুষকে মানুষ হিসেবে দেখা, এবং এই রিডিস্ট্রিবিউটিভ জাস্টিস পলিসি মূলত সমাজের মধ্যে একটা বৈষম্যকে কমানো এবং সামাজিক
অর্থনৈতিক দিক থেকে এগিয়ে আনার জন্য, একটা ডেভেলপমেন্ট করার জন্য, উন্নয়ন করার জন্য মূলত নেওয়া হয়। পরের যে পার্টটি বলছে দেখো, ক্যাপিটালাইজেশন জননীতি, খুব একটা গুরুত্বপূর্ণ জননীতি। এছাড়াও কিন্তু অনেক জননীতি আছে, আমি সেগুলো বলবো। মূলত কি বলছে, বলছে ক্যাপিটালাইজেশন জননীতি, ক্যাপিটালাইজেশন পাবলিক পলিসি। ক্যাপিটাল অর্থাৎ পুঁজিপতি, পুঁজির কথা বলছি, ক্যাপিটালাইজেশন জননীতি। বলছে এই ধরনের নীতির অধীনে কেন্দ্রীয় সরকার রাজ্য এবং স্থানীয় সরকারগুলিকে আর্থিক ভর্তুকি প্রদান করে, ক্যাপিটাল দেয়। এমন কিছু কিছু নীতি নেওয়া হয় যেগুলো কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্য সরকারগুলোকে কিছু টাকা পয়সা দেয়, যে তুমি তোমার রাজ্যের উন্নতি করো। এই ধরনের যে নীতিগুলো নেওয়া হয় ক্যাপিটালাইজেশন পাবলিক পলিসি, অর্থাৎ ক্যাপিটাল দেয়, অর্থাৎ পুঁজি দেয়, অর্থ দেয়, দিয়ে সাহায্য করে। যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আমাদের এখন 28টা রাজ্য, সেই সমস্ত রাজ্যগুলোতে কি হয়, ক্যাপিটাল দেয়, ক্যাপিটাল দিয়ে তাদের সাহায্য করে, পুঁজি অর্থাৎ টাকা পয়সা দিয়ে সাহায্য করে কেন্দ্র। কি বলছে দেখো, এই ধরনের ভর্তুকি কেন্দ্রীয় এবং রাজ্যের ব্যবসায়িক উদ্যোগ বা প্রয়োজনের সাপেক্ষে অন্য কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও দেওয়া হয়ে থাকে। অন্যান্য জননীতিগুলির তুলনায় ক্যাপিটালাইজেশন নীতি চরিত্রের দিক থেকে আলাদা, কারণ এই নীতির মাধ্যমে জনকল্যাণমূলক নীতি গ্রহণের সুযোগ থাকে না। মূলত জনকল্যাণমূলক কোনো নীতি গ্রহণের কোনো সুযোগ থাকে না। রাজ্যগুলোকে অর্থনৈতিক দিক থেকে এই যে সাহায্য করা, সেটাকে বলছে মূলত ক্যাপিটালাইজেশন পাবলিক পলিসি। যারা তোমরা নোটস করতে চাইবে তোমরা কিন্তু এখান থেকে নোট করতে পারবে। এছাড়াও আরও গুটি কয়েক জননীতির প্রকার আমরা বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পাই। তার মধ্যে আমি এগুলো নিয়ে আলোচনা করছি না, কারণ এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তোমাদের এগুলোর মধ্যে রয়েছে পলিটিক্যাল পলিসি, যেগুলো মূলত পলিটিক্যাল মানুষগুলো বা লেজিসলেটিভ যে বিষয়গুলো আছে, আইন প্রণয়ন সংক্রান্ত, তারা এই সমস্ত নীতি প্রণয়ন করে থাকে। এক্সিকিউটিভ পলিসি অর্থাৎ মূলত যারা শাসন বিভাগের দায়িত্বে থাকে তাদের দ্বারাও কিছু পলিসি তৈরি হয়, এক্সিকিউটিভ পলিসি তাদেরকে বলা হয়। মূলত অপারেশনাল পলিসি, কিছু কিছু ক্ষেত্রে অপারেশনাল পলিসি নেওয়া হয়, বা রেস্ট্রিকটিভ পলিসি, কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকটিভের ক্ষেত্রেও সেগুলো পলিসি নেওয়া হয়। সেই সমস্ত পলিসি কিন্তু রয়েছে। আশা করি পুরো ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। পাবলিক পলিসি ক্লাস শুরু হয়েছে, কন্টিনিউ চলতে থাকবে। অবশ্যই পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আশা করব আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারবো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।